সরকার জানে তার সাধ্য নাই শেখ হাসিনার একটি চুলকে ছেঁড়ার। শাস্তি তো দূরের কথা, জেল দেওয়া তো দূরের কথা, ফাঁসি দেওয়া তো দূরের কথা। যারা অর্থের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএইড 29 মিলিয়ন ডলারের বিনিময়ে যারা বিপ্লব থেকে রসদ জুগিয়েছিলেন, বিপ্লবের পথ রাস্তা করে দিয়েছিলেন, এই ছেলেদেরকে বিপ্লবে নামাতে নিয়ে গিয়েছিলেন, তারা হয়তো দেখলো যে বিপ্লব তাদের জন্য শেষ হয়ে গেছে, শেখ হাসিনার পতন হয়ে গেছে, এখন শেখ হাসিনাকে বিচার করা, ফাঁসি দেওয়া, এটা তাদের এজেন্ডা না। তারা বাংলাদেশের শাসন চাচ্ছে, বাংলাদেশের শাসন ক্ষমতা তাদের হাতে নিতে চাচ্ছে। এই জন্য তারা বৈষম্য ছাত্র আন্দোলনকে অত্যন্ত সুচতুরে একটি রাজনৈতিক দলে পরিণত করে দিয়েছে। ফলে আর 10টা আর 40টা রাজনৈতিক দলের মতো এনসিপিও একটি রাজনৈতিক দল যে বাংলাদেশের আপামর জনগণকে প্রতিনিধিত্ব করে না। অতএব তাদের বক্তব্য এখন অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, তাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে। এই যে বিচারটা হলো এতদিন পর্যন্ত, এখানে কতগুলো মিডিয়া ট্রায়াল ছাড়া প্রসিকিউটর সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছে বাইরে আর যে সমস্ত বক্তব্য দিয়েছে আদালতের ভিতরে, এখানে কোথাও কিন্তু এমন কোনো কিছু প্রমাণ করতে পেরেছে যেটা শেখ হাসিনা আবু সাইদ সহ অন্যান্য কাউকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে। এটা অ্যাজাম্পশন, প্রিজাম্পশন করে আপনারা কথাগুলো বলছেন বলে কালকে এমন একটা ভাব ধরছে। মানুষ তো কেয়ারলেস, মানুষদের কোনো গুরুত্ব দেয় নেই, মানুষকে জানতো না কি হচ্ছে না হচ্ছে। বেশিরভাগ মানুষ জানে না। আমার বাসায় আমাদের প্রায় সবকিছু লোক মিলে প্রায় 21 জন লোক আমরা এখানে, আমার একটা হাঁড়ির থেকে আমরা ভাত খাই। আমার 21 জনের মধ্যে একমাত্র আমি ছাড়া 20 জন কেউই অ্যাওয়ার না যে কালকে কি শেখ হাসিনার বিচার হবে না কি হবে, কেউ জানে না। আমি আমার 21 জন সদস্যের কথা বলছি, তাদের মধ্যে আমি ছাড়া অন্য কেউ জানে না। আর আমি তো জানি আমার রাজনৈতিক একটা অবস্থানের কারণে আমাকে একটু খোঁজ খবর নিতে হয়। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, হয় না কি বল। আমি আমার অন্যান্য লোককে জিজ্ঞাসা করলাম, কোনো নাই। কাজে এই যে মানুষের অবস্থা, এটাকে মানুষকে জানানোর জন্য সরকার তার নিজের ইচ্ছায়, নিজের পরিকল্পনা মোতাবেক মেট্রিকুলাসলি বিভিন্ন জায়গায় বোমাবাজি করে বাংলাদেশকে গরম করার চেষ্টা করছে, জানান দেওয়ার করছে যে আগামীকালে কিছু একটা হবে। ওই যে বললাম ব্লকবাস্টার সিনেমার টিজার তৈরি করা হচ্ছে অ্যাডভার্টাইজের জন্য, যাতে মানুষ আকর্ষিত হয়, মানুষ কালকে যায়। দেখেন গতদিন বলেছেন আপনারা গাড়ি ঘুরে চালাবেন, দোকানদারদেরকে স্টেটমেন্ট দিয়েছে, দোকান খোলা রাখবে, এই রাখবে, কে রাখবে। আর দেখেন তো আগামীকাল ব্যাপারে কি, কেউ কোনো নির্দেশনা আছে? আপনি বিজিবি নামায় দিচ্ছেন, বিডিআর নামায় দিচ্ছেন, পুলিশ নামায় দিচ্ছেন। হ্যাডম থাকে তো গুলি করে মারেন তো একটা লোককে, কালকে দেখি তো কালকে লোককে মারেন। এতগুলা বোমাবাজি হলো, একটা লোককে গ্রেফতার করতে পারলেন না। এখানে তো মাঠে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কেউ মাঠে নাই, সব বাড়িতে ঘুমাইতেছে নাকে তেল দেয়া। শেখ হাসিনা দিল্লিতে ঘুমাইতেছে, সবাই জানে যে এগুলো কিচ্ছু হবে না। শেখ হাসিনা ফাঁসি দিলে কিচ্ছু হবে না, মৃত্যুদণ্ড দিলে কিচ্ছু আসবে যাবে না, তার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আপনি যে এত রাব রব সহজ নিয়ে, অস্ত্রপাতি নিয়ে, বিজেপি নিয়ে এত প্লাটুন নিয়েছে, দেখেন তো আপনার সামনে কাউকে পান কিনা আপনাকে বাধা দেওয়ার মতো। আর যদি কেউ বাধা দিতে আসে, দেখি হ্যাডম থাকলে একটা গুলি করে এটা মারেন দেখি কালকে, দেখি তো আপনার কত বড় শক্তি। একজন প্রসিকিউটর তো বলে দিচ্ছেন, আমরা কোনো চাপ পাচ্ছি না, চাপ ফিল করতেছি না, বিচার হবে। কালকে ধারাপাতের মতো আমাদের মাননীয় অভিজ্ঞ বিচারক সাহেব পড়ে যাবেন, পড়ে গিয়ে উনি এক গ্লাস পানি খাবেন, বাস হয়ে গেল। আমাকে একবার একটা মামলার আসামিতে ফাইনাল চার্জশিট দিয়ে ট্রায়াল করেছিল, প্রায় 20 মিনিট জজ সাহেব একদম ধারাপাতের মতো রায়টা পড়তেছে, একবার আমাদের তাকাও দেখলো না যে আমি কাকে কি দিচ্ছি। পড়ে টরে উনি শেষে আমাকে 2 মাসের জেল দিল, দিয়া উনি এক গ্লাস পানি খাইলো। আমার মতো একটা আসামিকে 2 মাসের জেল দিয়ে জজ সাহেব পানি খায়।
এবং আমার দিকে একবারও তাকায় দেখলো না যে আমি আসামিটা কি সামনে আছে কি নাই, কাকে দিচ্ছি 2 মাসের জেল। আমি তো অন্য কোনো কারণ না, বিএনপি একটা মিছিলের নেতৃত্ব দিয়েছিলাম বলে আম্মা সহ 59 জনের বিরুদ্ধে একটা মামলা করেছিল, সেটার মধ্যে আমি 1 নম্বর আসামি ছিলাম। এই আওয়ামী লীগ সরকারের আমলে সেখানে আমাকে 2 মাসের জেল দিয়েছিল, আর বাকি 68 জনকে বেকসুর খালাস দিয়েছিল। আমি জজ সাহেবকে ধন্যবাদ দিয়েছিলাম, আর জজ সাহেব পানি খেয়েছিল। কালকে তো তাই করবে, জজের গলা শুকায় যাবে কালকে পানিশমেন্ট দিতে, কারণ এটা তো ধারাপাতের পানিশমেন্ট হবে, ডিক্টেটেড পানিশমেন্ট হবে, যেটা অতীতে করেছে, যেটা নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে, যেটা ওই আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, মীর কাসেমকে ফাঁসি দিয়েছে। এগুলো তো ধারাপাতের মতো বিচারকেরা বিচারকে কলঙ্কিত করেছে। বিচারের নামে তারা হত্যা করেছে। ওই বিচারকরা তো বিচারকের খোলস পড়ে ওই ধারাপাতের বক্তব্য পড়ে পড়ে তারা তাদেরকে ফাঁসি দিয়েছে। আগামীকালকে ওই নাটকেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আগামীকালকে একইভাবে বিচারক ধারাপাত থেকে পড়ে যাবে, 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হইল। বাস এই তো হবে আগামীকালকের রায়। পারবেন সেটা বাস্তবায়িত করতে? শেখ হাসিনা তো তাও ধারাপাতের রায় বাস্তবায়িত করেছিল। শেখ হাসিনা তো তারা সেই বিচারকদের স্তুতি দেওয়া নির্দেশিত আদেশ বা রায়ের বাস্তবায়ন। আপনারা কি পারবেন আগামীকালকে শেখ হাসিনাকে যেই রায় দিবেন এবং সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড, সেটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন? কিন্তু আমার সন্দেহ আছে, আমি এখনো সন্দেহ পোষণ করি সেই রায়টিও দিতে পারবেন কিনা আমি জানি না। দেওয়ার মতো আইনি ভিত্তি বিচারক কোথাও খুঁজে পাবেন কিনা আমি জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে রায় যাই হোক এটা বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করবেন। তো রায় যাই হোক বাস্তবায়ন করতে, ওই তো কি স্বরাষ্ট্রমন্ত্রী যদি একটা বড় স্বরাষ্ট্র গাধা হয় তাহলে তাই হবে। রায় যাই হোক, রায় হোক, রায় যাই হোক মানে বেকসুর খালাস দিয়ে দিবে, তাহলে বাস্তবায়ন করতে পারবেন। শেখ হাসিনাকে কালকে যদি বেকসুর খালাস দিয়ে দেয় তাহলে সে বাস্তবায়ন করতে পারবে। কতটুকু দায়িত্ব জ্ঞানহীন উজবুক হইলে পরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারে যে রায় কার্যকর করার জন্য বলেন আসামি কই তো যে রায়টা কার্যকরী করবা? তোমার কাজ করা তো খালি শূন্য। আর যারা একদিনকে ধরে নিয়ে আসছো তাকে রাজশাকী বানাইছো, তার সঙ্গে তো কমিটমেন্ট দিয়ে রাখছো যে তার সাজা হবে না। তাহলে তোমার সামনে যে কাঠ করে দাঁড় করে রাখছো সেটা শূন্য। সেখানে আমাদের মান্যবর স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, একজন লেফটেন্যান্ট জেনারেল সাহেব যদি এই সমস্ত কথাবার্তা বলে, একটু দুর্ভাগ্য। আমি কিন্তু পুলিশ কমিশনের বক্তব্যকে 100% সমর্থন করি যে আগামী কালকে যদি কেউ অশান্তি সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, কেউ ককটেল মারে, তাকে গুলি করা হোক। আমি তার সঙ্গে একমত। এটাই তো ভাষা হওয়া উচিত আইন প্রয়োগকারী সংস্থাদের। কারণ ধমক দিয়ে যদি কাজটা আদায় করে নিতে পারেন তাহলে তো গুলি করার প্রয়োজন পড়বে না। কাজে যিনি চৌকস, যিনি তার দায়িত্ব জানেন, তিনি ওইভাবে কথা বলবেন। কাজে আমি তার বক্তব্যের মধ্যে, পুলিশ কমিশনারের বক্তব্যের মধ্যে কোনো ভুল দেখি না। কিন্তু কালকে গুলি করবেন কি করবেন না, করতে পারবেন কি পারবেন না, সেটা অন্য বিষয়, সেটি কালকে বোঝানো যাবে। কাজে এখানে আগামীকালকে এই রায় নিয়ে অনর্থক মানুষের টেনশন করে কিছু লোক করতে পারবে না, গাইতে পারবে না, স্কুল কলেজগুলো আনকল ছুটি দিয়ে রাখছে, এই যে জাতির ক্ষতিটা হচ্ছে এটার দায় কে নেবে? এই যে মানুষের মধ্যে একটা বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে, টেনশন তৈরি করা হচ্ছে, অনেক মানুষ জরুরি কাজে কালকে
হয়তো ওই আদালতের হাইকোর্টের আশপাশে যাওয়ার দরকার পড়বে, সচিবালয়ে যাওয়ার দরকার পড়বে, চাকরিতে না গেলে চাকরি চলে যাবে, ওখান দিয়ে পুরান ঢাকা যেতে হবে, সদরঘাটে যেতে হবে, গুলিস্তানে যেতে হবে, মতিঝিলে যেতে হবে। তারা কিভাবে যাবে? কাজে সব বন্ধ করে রাখবেন। তাহলে কালকে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করছেন সরকার। এটা তো পুলিশ করতেছে না, সরকার পুলিশকে নির্দেশ দিয়েছে, তাই করতেছে। পুলিশের তো কোনো দোষ নেই, পুলিশকে যা করতে বলা হচ্ছে তাই তারা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এটা বলতে পারলেন না? আগে রায় দেখ না, ফাঁসি দিলেও তো কার্যকরী করতে আরো কতদিন লাগবে? এই ফাঁসির পরে এটা উচ্চ আদালতে যাবে, সেখানে রাষ্ট্রপতির দস্তখত হবে, সেই রায় কার্যকরী করতেও তো 2, 4, 5, 6 মাস, 1 বছর লাগতে পারে। তাহলে কার্যকরী তো আপনি 1 বছর পরে করবেন, আপনি আসেনই তো 3 মাস, আপনি কিভাবে করবেন? এই ধরনের ফালতু কথা বললে তো মানুষ হাসে রে ভাই। এই কথাগুলোকে আমরা যখন কথাগুলো জবাব দেই, তখন আমরা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাই, আমাদের মধ্যে বিপদ ডেকে আনে। আমরা যখন অনেকের কাছে মানে হুমকির শিকার হয়ে যায়, অনেকে আমাদের হুমকি ধামকি মারে, তখন আমাদেরকে এন করেঙ্গা তেন করেঙ্গা, আমাদেরকে ভয় ভীতি দেখা, আমাদের আত্মীয় স্বজন নিকট আত্মীয়রা ভয় পেয়ে যায়, তারা টেলিফোন করে অনুরোধ করে এই সমস্ত কথা না বলতে, টিভিতে কথা না বলতে, টক শোতে কথা না বলতে। তখন মনে হয় কথাগুলো বলে যেন আমি অপরাধ করতেছি। বলেন, গতকালকে এতগুলা ইসলামিক দল যে দাবিগুলা করলো, একটা দাবির প্রতি কোনো কগনিজেন্স নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব? তাহলে এত বড় সমাবেশের ফলাফলটা কি হলো? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কি বলেছেন যে ইসলামিক ঐক্য জোট আপনারা যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো আমি গ্রহণ করলাম এবং এগুলো বাস্তবায়িত করব? কিন্তু কিছুই বলেন নাই, পক্ষেও বলেন নাই, বিপক্ষে বলেন নাই। অর্থাৎ এত বড় সমাবেশ যে হয়েছে এটা মনে হয় ওনার নজরে আসে নাই। তারা যে এত বড় বড় বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যগুলো মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের নজরে আসে নাই। এত বড় সমাবেশ থেকে বক্তব্য দেওয়া পরেও যদি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে না আসে, তাহলে কালকে আমাদের বন্ধু তাজুল সাহেব ফাঁসি দিয়ে দিবেন কালকে শেখ হাসিনাকে, এবং উনার মনের আশা আকাঙ্ক্ষা প্রতি হবে। উনি অনেকদিন আগে থেকে চেয়েছিলেন যে উনি এটা একটা ফাঁসির ব্যবস্থা করবেন, উনি করতে পেরেছেন, ব্রেভো। উনি কালকে ফাঁসি দিয়ে দিবেন। বিচারক কি দিবেন তো জানি না, কিন্তু উনি তো বলে দিয়েছেন, ওনার বক্তব্য দেখেন পরশু দিনের বৃহস্পতিবার দিনের যেদিন তারিখ নির্ধারণ করা হচ্ছে সেদিনই বলে দিয়েছেন। কাজে এই যে বিচার অন্তর্ভুক্ত হত্যা, বিচার বহির্ভূত হত্যা, হত্যা তো হত্যাই। আচ্ছা, সারা বিশ্ব এই ফাঁসি বা মৃত্যুদণ্ডকে সমর্থন করে না, এটা আইনের অন্তর্ভুক্ত হত্যা। আর গুম খুম রাহাজানি হলো আইন বহির্ভূত হত্যা। কিন্তু দুইটাই তো হত্যা চালায় সরকারি লোকেরা, সরকারি কর্মকর্তারা, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন বাহিনী। কেউ আইনের মধ্যে থেকে কেউ মানুষকে হত্যা করে, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী হত্যা করা হয়েছে, যেমন নিজামী সাহেবকে হত্যা করা হয়েছে, যেমন মুজাহিদ সাহেবকে হত্যা করা হয়েছে, যেমন কি বলে মীর কাসিমকে হত্যা করা হয়েছে, কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। সেটা হলো আইনের মাধ্যমে, আইনের ভিতর থেকে হত্যা করা হয়েছে। আবার শেখ হাসিনা অনেককে আইন বহির্ভূত ভাবে হত্যা করেছে, গুম খুন রাহাজানি করে। কারা করেছে? এটা তো পাবলিক করে নাই, সাধারণ মানুষ তো কাউকে মারে নাই, সাধারণ মানুষ তো কাউকে হত্যা করে নাই। উভয় হত্যাগুলো হয়েছে আইন প্রয়োগকারী বাহিনীর মাধ্যমে, সরকারি লোকদের দ্বারাই সরকারি হত্যাগুলো করেছে। আমরা কিন্তু এই বিষয়ে কেউ স্পষ্ট কথা বলি না। আমরা বলি না বিচারের ভিতর থেকেও যদি হত্যা হয় সেটাও যদি আমরা স্বীকার করি না, বিচার বহির্ভূত হত্যাকে আমরা স্বীকার করি না। হত্যা হত্যাই, আমরা হত্যার রাজনীতি মানি না। হত্যা করতে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধে আসে, আর যুদ্ধে যে পরাজিত হবে তার ফাঁসি হবে, তার মৃত্যুদণ্ড হবে, তার সম্পদ লুণ্ঠিত হবে। এটাই তো যুদ্ধের নিয়ম। বিপ্লবে যারা জয়লাভ করবে
তারা রাষ্ট্র তাদের পাবে, রাষ্ট্রে সবকিছু তাদের মালিকানা হবে। আর যারা হারিয়ে যাবে তাদের সব সহায় সম্পত্তি সব হারিয়ে যাবে। শেখউদ্দৌলা হারার পরে শেখউদ্দৌলার মহল তো আর আপনি শেখউদ্দৌলার নাতি পুতিদেরকে ফেরত দেন নাই। মুঘলদের পরাজয়ের পরে মুঘলদের বাহাদুর শাহকে তো আর মুঘলের সে কিল্লা রাখেন নাই, তাকে তো বাহাদুর শাহকে পাঠিয়ে দিয়েছিলেন বার্মাতে, মায়ানমারে, রেঙ্গুনে পাঠিয়ে দিয়েছিলেন। এটি তো স্বাভাবিক। যুদ্ধে যারা পরাজিত হবে তাদের মৃত্যু হবে, ধ্বংস হবে। শেখ হাসিনা যুদ্ধে পরাজিত হয়েছে, বিপ্লবীদের হাতে পরাজিত হয়েছে, অতএব তার মৃত্যুদণ্ডাই ছিল প্রাপ্য। কিন্তু সেটা যে কোনো হোক, বিপ্লবী যারা অভিভাবক ছিল তারা অত্যন্ত সুকৌশলে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি সিদ্ধান্ত থাকতো যারা বিপ্লব সংগঠিত করেছে তাদের পিছনে লোকরা, সেটা তো আমরা জানতে পেরেছি আসিফ মাহমুদের বক্তব্য থেকে, ইন্টারভিউ থেকে, প্রথম আলোতে যে ইন্টারভিউ দিয়েছিল, যে বঙ্গভবনে গণভবনে কি হচ্ছে আমরা জানতাম না, আমি সেদিকে যাচ্ছিলাম, তারপরে সেখান থেকে ঘুরে আমি পল্টনে চলে যাই এপির অফিসে, শফিকুল আলমের অফিসে। তারপরে সেও জানতো না যে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে গণভবনে শেখ হাসিনাকে ধরে ওখানে মুরগি জবাই করা হবে। কারণ সেই সিদ্ধান্ত তাদের কারো ছিল না, সিদ্ধান্ত ছিল ওনাকে চলে যাওয়ার ব্যবস্থা করা হবে। এবং সেইভাবে চলে গেছেন, বেরিয়েছেন, হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার উঠছেন, মাশাআল্লাহ, হেলিকপ্টার চালিয়ে বাংলাদেশে ঢাকা শহর চক্কর দিয়ে উনি বাই গুড বাই বলে চলে গেছেন। এটাও ছিল বিপ্লবের যারা পরিকল্পনা করেছিল, সে মেটিকুলাসলি যারা বিপ্লবটা করেছিল তাদেরই পরিকল্পনার অংশ যে শেখ হাসিনাকে গণভবন থেকে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এটি তো হয়েছে। দেখা যাচ্ছে কালকে কি হবে নিয়ে মানুষের উপরে কেন টেনশন সৃষ্টি করতেছেন, মানুষের উপরে কেন এরকম চাপ সৃষ্টি করছে, মনস্তাত্ত্বিক একটা যুদ্ধ চালিয়ে